সবাইকে বাংলা কথার পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের আজকের লাইভ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত রাসেল। আজকে লাইভে শিল্প সংস্কৃতি বনাম স্বাধীনতা 2.0 এই বিষয়ের উপরে কথা বলবার জন্য আমাদের বাংলা কথার সঙ্গে যুক্ত হয়েছেন আহকামুল্লাহ, যিনি আবৃত্তি চর্চার ক্ষেত্রে আমাদের ভীষণ পরিচিত একজন মানুষ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন যাবৎ যিনি বাংলাদেশের শিল্প এবং সংস্কৃতির জন্য কাজ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন রনি সৈয়দ জাকির ভাই, যিনি গণজাগরণ মঞ্চের অন্যতম একজন লড়াকু সৈনিক, মুক্তিযুদ্ধের পক্ষে যার দীর্ঘদিনের একটা জার্নি রয়েছে। পাশাপাশি শিল্প এবং সংস্কৃতি জগতেও সে পরিচিত মানুষ, শিল্প এবং সংস্কৃতির সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ। দুজনকে স্বাগত জানাচ্ছি বাংলা কথার পক্ষ থেকে। ধন্যবাদ ধন্যবাদ রাসেল আপনাকে এবং থ্যাংক ইউ আপনাদেরকে যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে। আসলে আজকে আমাদের আলোচনার যে টপিক, সেটা আমাদের দর্শকরাও ইতিমধ্যেই বুঝতে পেরেছে আলোচনার জায়গাটা। সেটা হচ্ছে শিল্প সংস্কৃতির উপর আমাদের যে চলমান যে এক ধরনের দমিয়ে রাখার চেষ্টা বা বাধা দেবার চেষ্টা সংস্কৃতি চর্চাকে, শিল্প চর্চার জায়গাটাকে, এটাই মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমি একটু আপনাদের কাছ থেকে মানে এই ব্যাপারটা নিয়ে প্রাথমিক একটু মন্তব্য জানতে চাই, তারপরে হয়তো আমরা প্রশ্নের ভিত্তিতে কথাগুলো আগাবো। প্রথমে আমি আহকামুল্লাহ ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই যে এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামতের জায়গাটা কি বা অবজারভেশনটা কি? অবজারভেশন আলাদাভাবে তো নতুন করে দেবার কিছু নেই, কারণ এই পুরো ঘটনাটা যে ঘটবে সেটা আমরা নিশ্চিত ছিলাম। নিশ্চিত ছিল না তারা যারা আসলে একটি ষড়যন্ত্রকে দেখতে পায় না। এই পুরো জুলাই আগস্টের ঘটনাটা কিংবা স্বাধীনতা 2.0, এই দ্বিতীয় স্বাধীনতা, এই শব্দটা একটা কনস্পিরেসি ওয়ার্ড। এই টার্মটা একটা কনস্পিরেসি টার্ম। এই টার্মটাকে যে সামনে আনা হবে, এটা আমরা যারা দীর্ঘদিন সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত কিংবা সাংস্কৃতিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপায়িত করে একটি রাজনৈতিকের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে আমরা পরিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চেয়েছি, তারা এটি প্রথম থেকে বুঝেছিলাম। তো যারা বুঝতে পারেনি তাদের কাছে এটি মনে হচ্ছে যে এটি কি ঘটছে, এটি একটি নতুন ঘটনা। এটি নতুন কোনো ঘটনা নয়, এটি ঘটারই কথা ছিল, সেটি ঘটছে। এবং আলাদাভাবে আমি এটাকে দেখছি না, আমি বিচ্ছিন্নভাবে দেখছি না। তবে এই বিষয়টিকে ঘটতে পারে এই জায়গাটা আমরা তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে পারিনি, এটি আমাদের একটি ব্যর্থতারও জায়গা। যে কারণেই আজকে তরুণ প্রজন্মের কাছে এটি একটি আশ্চর্য ঘটনা মনে হচ্ছে, একটি বিস্ময়কর ঘটনা মনে হচ্ছে, কিন্তু এটি আসলে বিস্ময়কর কিংবা আশ্চর্য হবার মতো কোনো ঘটনা নয়। ধন্যবাদ। ধন্যবাদ আহকামুল্লাহ ভাই, খুব সুন্দর করে ব্যাপারটা বলবার জন্য। দায় আসলে অনেক দিকেই আছে, সবারই রয়েছে। আমরা একটু রনি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে সার্বিক বিষয় নিয়ে প্রাথমিক আপনার পর্যবেক্ষণটা কি? সার্বিক বিষয় মানে কোনটা বলতেছে? রাজনৈতিক সাম্প্রতিক বা শিল্প সংস্কৃতির উপরে চলমান, মানে এটা তো আসলে আজকে শুরু না, মানে এটা আসলে মানে আকাম ভাই যেখানে শেষ করলো সেখান থেকে শুরু করি বরং, কারণ আকাম ভাইয়ের সাথে এখানে আমার কোনো দ্বিমত নাই। আমি সেখান থেকে শুরু করি। এটা আমার কাছে মনে হচ্ছে যে আকাম ভাই যেটা বলছে এটা সঠিকভাবে বলছে। আকাম ভাই সূত্রটা দিছে, আমি একটু ব্যাখ্যা করি জায়গাটা। সেটা হচ্ছে যে ওই যে বললো যে বুঝতে পারে নাই, অথবা যারা বুঝতে পারে নাই, ভাবনার অসারতা ছিল, বা আমরা যেটা একটু কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে আমরা যেটা বলি যে গোয়ার্তুমি ছিল। মানে বুঝতে পারে, রাজনীতি এমন একটা বিষয় যেখানে পালস রিড করাটাই বড় কথা। এখানে কে বুঝতে পারে নাই, কারা বুঝতে পারে নাই, নেতৃত্বের কে কি, ওই অ্যানালিসিস আপাতত যাচ্ছি না। সংস্কৃতির যে ব্যাপারটা আছে এখন, সংস্কৃতির আমাদের সংস্কৃতিগতভাবে আমরা যে জায়গাটায় দাঁড়াই, সেই জায়গাটা কি? একটা রিজিলিয়েন্ট সোসাইটি। আমরা ভীষণ রকম স্পঞ্জি একটা সোসাইটি। আমাদের এই ভারত উপমহাদেশে যেমন ধর্মীয় ভাবে আমরা ভীষণভাবে রিজিলিয়েন্ট, আমরা ভীষণভাবে স্পঞ্জি,
আমরা শিক্ষার ব্যাপারে তাই, আমরা সংস্কৃতিগত ব্যাপারে তাই, সমস্ত কিছু। সংস্কৃতিগতভাবে রাজনীতির একটা সংস্কৃতি যেমন রয়ে গেছিল যে আমরা প্রগতিশীল, এটা শুধুমাত্র পূর্ব বাংলার যে ব্যাপার অথবা পাকিস্তান ভাগ হওয়ার পরে পূর্ব পাকিস্তানের যে ব্যাপার তা না। ব্যাপারটা হচ্ছে ঐতিহাসিকভাবে আমাদের এই উপমহাদেশের মানুষের গ্রহণযোগ্যতা অসম্ভব বেশি। এখন সেখানে কি সমস্যাটা হয়েছিল, যেখানে 47 সালে যেটাকে এখন বলা হচ্ছে প্রাসঙ্গিক করা হচ্ছে 47 সাল, তো সেই ব্যাপারে উত্তরটা দেওয়ার প্রয়োজন। 47 সালে কি হয়েছিল? 47 সালে ধর্মের ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়ে গেছিল। এখন ধর্মের ভিত্তিতে কি সত্যিই ভাগ হয়েছিল? না, ব্যাপারটা সেরকম ছিল না। ব্যাপারটা ছিল এক ধরনের চতুরতা। চতুরতা এই কারণে বললাম যে ধর্মের যে আধ্যাত্মবাদ, সেই আধ্যাত্মবাদের স্পিরিচুয়ালিটির উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এই উপমহাদেশে ইসলাম ধর্মের প্রবেশ, যেটা সুফিজম নামে পরিচিত, যেটা স্পিরিচুয়ালিটির উপরে বেস করে তৈরি। এটা ওহাবিজম না। এবং সেই যে জায়গাটা আধ্যাত্মবাদের যেই একটা নরম জায়গা, সহানুভূতিশীল জায়গা, সেন্সিটিভ জায়গা, সেইটাকে পুঁজি করলো এক ধরনের চতুর মানুষ, যারা পলিটিক্যাল ইসলামকে প্রয়োগ করার জন্য সাধারণ মানুষের এই সেন্সিটিভ জায়গাটাকে ব্যবহার করলো। ব্যবহার করার পরে কি করলো? তারা এইটাকে হাতিয়ার হিসাবে নিল শোষণ করার জন্য। হাতিয়ারকে শোষণের যে হাতিয়ার, সেইটাকে ভাঙার জন্য 71 সাল তৈরি হলো, 52 হলো, 62 শিক্ষা আন্দোলন হলো, 11 দফা 7 দফার আন্দোলন হলো, 6 দফার আন্দোলন হলো, 69-এর গণ আন্দোলন হলো, 71 হলো। ফাইনালি আমরা আবার নতুন করে আবার পুনরায় আমাদের সংস্কৃতিতে ফিরে আসলাম। সেই সংস্কৃতিটা কি? যে সমস্ত ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে একটা জায়গায় বাস করব। এবং সেই যে আমাদের এই যে সংস্কৃতিগত যে জায়গাটা, সেইটারই বহিঃপ্রকাশ আমাদের শিল্পে হচ্ছে। এখন সেই শিল্পে যখন আমাদের এই বিষয়ের যে বিষয় ভিত্তিক যে উপস্থাপনাটা, সেটা একক হতে পারে, দলীয় হতে পারে। আমরা সাম্প্রতিক যে সময়টা, সেই সময়টা দেখলাম যে একটা দলীয় উপস্থাপনায় একদল মানুষ, যে শিল্পকলা একাডেমি অথবা বাংলাদেশের প্রধান যে শিল্প চর্চার জায়গা, সেখানে একদল মানুষ যে সেই দলীয় উপস্থাপনায় যুক্ত একজন ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার আবেদন করে নাই, কিন্তু তারা বলছে তাদের হাতে তুলে দিতে হবে, তারা অর্ডার করছে। এইটা বাংলার সংস্কৃতি অথবা বাংলাদেশের সংস্কৃতি অথবা আবহমান ঐতিহাসিকভাবে আমরা কখনোই এই জিনিসটাকে আপহোল্ড করি না, আমরা কখনোই করি নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে আমি 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 কি চাই? এখন এই যে সংস্কৃতির যে পরিবর্তনটা করার চেষ্টা করছে, সংস্কৃতির পরিবর্তন, সেটাও এই সমাজ ব্যবস্থায় এই সবসময় একটা বললাম যে স্পঞ্জি একটা সোসাইটি, সেখানে সবসময় এটাকে গ্রহণ করা হয়েছে। কিন্তু এই যে পরিবর্তনটা করা হবে, সেই পরিবর্তনটা কি? বর্তমান সময়ে রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে, সেই রাজনৈতিক পরিবর্তনের হোতারা এই সময় বলতে পারতেছে না তারা যে পরিবর্তনটা করতে চাচ্ছে সেই পরিবর্তনটা কি। সেই পরিবর্তনটা যখন তারা বলতে পারবে, যে তারা ডিফাইন করতে পারতেছে না এই পরিবর্তনটা কি, তাহলে আমি ধরে নিলাম যে পূর্ববর্তী যে সরকার ছিল, সেই সরকারের প্রচুর ভুল থাকে, তার থেকে বেশি ভুল ছিল, সেটাই আমি ধরে নিলাম। এবং সেই কারণে সাধারণ মানুষ মনে করছে যে এই সরকার পরিবর্তন হওয়া দরকার। সে সরকার পরিবর্তন হওয়ার একটা রাস্তা আছে, আন্দোলনে হতে পারে, অভ্যুত্থানে হতে পারে। ঠিক আছে, একটা অভ্যুত্থান হলো। এখন সেই অভ্যুত্থানে আমরা খেয়াল করলাম মর্মান্তিক ভাবে বহু মানুষের মৃত্যু হলো। সেই অভ্যুত্থানের পরেও মর্মান্তিক ভাবে তার দ্বিগুণ মানুষের মৃত্যু হলো। তাহলে আমরা কি সংস্কৃতিগতভাবে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে কখনো ছিলাম? আমরা ছিলাম না। এটা আমাদের নতুন সংস্কৃতি, এটা একটা নতুন সংযোজন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে। এখন আমি যদি বলি যে বর্তমানে তারা যে পরিবর্তনটা চাচ্ছে, সেইখানে যে সংযোজনগুলো আসতেছে, সেটাও এই পরিবর্তনের পরবর্তী যে উগ্রতা, সেরকম উগ্র একটা বিষয় হবে, যার প্রমাণ বঙ্গবন্ধুর ছবি নামায় ফেলা হচ্ছে, বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা হচ্ছে, 32 নম্বরে হামলা হচ্ছে, শিল্প চর্চার যেগুলো জায়গা আছে সেখানে
মুক্ত চিন্তার যে মানুষগুলো আছে, যে স্বাধীনভাবে ভাবতে পারার অথবা স্বাধীনভাবে বলতে পারার যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোকে চিহ্নিত করে তাদেরকে উঠায় নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, তাহলে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে? তাইলে পরিবর্তনটা কেন হলো? এখন প্রশ্ন হচ্ছে, জেনজি বলেন বলেন, আমার আমি ভীষণভাবে সম্মান করি তরুণদের, আমি চাই তারা ক্ষমতায় আসুক, আমি চাই তারা দায়িত্ব নিক, কিন্তু যে পরিবর্তনটা করতে যাচ্ছেন সেই পরিবর্তনটা কি তাহলে উগ্র পরিবর্তন? যদি উগ্র পরিবর্তন হয়, সেটা সমাজের জন্য কতখানি উপকারী? বিষয়টা এই জায়গায় যে দাঁড়াচ্ছে, কোনো ডেফিনিশন নাই, কোনো ন্যারেটিভ নাই, তারা কি পরিবর্তন চাচ্ছে, কোথায় পরিবর্তন চাচ্ছে, তাদের যে পরিবর্তনের হেতুটা আমি বুঝতে পারতেছি, কিন্তু পরিবর্তনটা কি? একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন তৈরি করা হয়েছে। আমরা সবাই জানি রাজনৈতিকভাবে আকাম ভাই বহুদিন ধরে রাজনীতিতে যুক্ত, আকাম ভাই আরো ভালোভাবে এটা বুঝতে পারবে। আকাম ভাই তো বলে নাই, মাইক্রোফোন ছেড়ে দিচ্ছে ছাড়ার জন্য, আমার আকাম ভাই আরো ভালোভাবে জানে যে অ্যাম্বিগুয়াস, ধোঁয়াশাপূর্ণ যে কোনো একটা পরিস্থিতি কখনোই উন্নতির দিকে যায় না। এখানে অন্য কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা ব্যাপার ঘটতেছে, যার কারণেই বিষয়টাকে অ্যাম্বিগুয়াস করে রাখা হয়েছে। এখন সেই ব্যাপারটা কি আমাদের যদি মূলে আঘাত করতে হয়, সেই ব্যাপারটাকে ধরেই আমাদের আগাইতে হবে। আর এই সংস্কৃতিগত পরিবর্তন যদি বর্তমান রাজনৈতিক পরিবর্তনের হোতারা তারা ব্যাখ্যা করতে পারে, তখন তাদের সাথে এটা নিয়ে আমাদের অ্যানালিসিস হতে পারে, তর্ক হতে পারে। যতক্ষণ পর্যন্ত তারা ব্যাখ্যা করতেছে না, তাদের ব্যাখ্যা হচ্ছে একটা, বরং বঙ্গবন্ধুর ছবি তারা নামায় ফেলছে কি কারণে? জাতির পিতা থাকতে পারবে না। আজকে জাতির পিতা থাকতে পারবে না, এটা কি নির্দেশ? নির্দেশের জায়গায় তো নাই। তারা অ্যাপিল করতে পারে, আর এইটা কোন ধরনের অ্যাপিল, তাই না? এখন এই আমার কাছে কথা হচ্ছে যে সংস্কৃতিগত পরিবর্তন যদি করতে চায়, সেটা কি করতে চাচ্ছে এটা আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না হওয়া পর্যন্ত এই ব্যাপারে মন্তব্য করাটা তো বিপজ্জনক। কিন্তু আমরা যা দেখতেছি বর্তমানে, যা যে ঘটনাগুলো ঘটতেছে, চলমান যে ঘটনাগুলো আছে, সেটার উপরে আমি আলোকপাত করার চেষ্টা করলাম। বাকিটা আপনি আপনার প্রশ্নের মাধ্যমে জেনে নিতে পারেন। ওকে, রানী ভাই ধন্যবাদ আপনাকে। তো আপনার কথা থেকে আমি জাস্ট একটা জায়গা, আপনি যে বিভ্রান্তির কথা বললেন বা তাদের অস্বচ্ছতার কথা বললেন, তো এই পর্যায়ে আমি একটা জায়গা আপনার কাছ থেকে কোট করি। সেটা হচ্ছে গিয়ে যখন শিল্পকলা একাডেমিতে আমরা দেখলাম দেশ নাটকের একটা প্রদর্শনী বন্ধ করবার জন্য কিছু মানুষ এক হলো, এবং তারা কারা এবং তারা কোন পক্ষের সেটা ভীষণ স্পষ্ট। সেটা তারা নিজেরাই ওখানে বারবার বলেছে তারা কারা। তো এই যে তাদের যে ভাষার জায়গাটা ছিল সেদিন, যে একজন নাট্যকর্মীকে সেই নাট্যকর্মীর বক্তব্য তাদের পছন্দ হয়নি, তাদের রাজনৈতিক মতের সঙ্গে মিলছে না, বিধায় তাকে আমাদের হাতে তুলে দাও। এই যে তুলে দেওয়ার কথাটা, এই শব্দটা বোধহয় এবার ৫ অগাস্টের পরে আমরা প্রথম দেখতে পাই। উৎসব মণ্ডলকে যখন প্রায় খুন করে ফেলা হয়, তার চোখ নষ্ট করে ফেলা হয়, সেই সময় আন্দোলনকারীরা সেনাবাহিনীকে বলছিল যে উৎসব মণ্ডলকে আমাদের হাতে তুলে দাও। এই যে হাতে তুলে দেওয়ার যে স্লোগান আঘাত করেছিল, এবং উৎসব মণ্ডলের উপর যারা আঘাত করছে, এই দুইটা শক্তি কি আসলে একই শক্তি কিনা? এবং যদি একই শক্তি হয়, তাহলে শিল্পকলা একাডেমি সেদিন যে নাটকটা বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে যে নতজানু একটা মানসিকতা তারা দেখালেন, তারা আসলে তাহলে কার কাছে আত্মসমর্পণ করলেন মূলত? মানে ওই গোষ্ঠীর কাছে যারা ধর্ম বর্ণনার কথা বলে যে কোনো জায়গায় যে কাউকে পিটিয়ে মেরে ফেলে, যেটা আমরা দেখেছি, কারণ ভাষাগত দুইটার মধ্যে ভীষণ সমিল রয়েছে। এই ব্যাপারটাই আমি জানতে চাইবো আহকুমুল্লাহ ভাইয়ের কাছে, যে আপনার কি কোথাও গিয়ে মনে হয় কিনা যে আসলে এই আত্মসমর্পণটা পুরোপুরি ওই শ্রেণীর কাছেই? ধন্যবাদ। আমি বিষয়টাতে আসার আগে একটু ভিন্নভাবে দেখতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্ম হওয়া, বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম, এই সব কিছুকে আমরা যারা সংস্কৃতি চর্চা করি তারা একভাবে দেখি বা দেখার চেষ্টা করি বা করেছি বলতে পারি। সেই জায়গাতে দাঁড়িয়ে শিল্পকলায় যে ঘটনাটি ঘটলো, যেটি আজকের আলোচনার মূল বিষয় ধরা হচ্ছে, সেটিকে বোঝার জন্য কিছু বিষয় বলাটা জরুরি। আমি ইতিহাসের দীর্ঘ বিষয় যাব না, যেটা রনি বলার চেষ্টা করলেন, আমি সেই জায়গাতে যাব না। আমি একদম সময়টাকে ধরে 24 এই সময়টাকে ধরেই যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে রাজনীতিতে কিংবা সংস্কৃতিতে আমরা একটা নতুন শব্দ পেয়েছি, সেটা হচ্ছে বয়ান।
আমরা যারা সংস্কৃতি চর্চা করি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এই তিনটা শব্দকে বটম লাইন হিসেবে ধরি, তারা একটি বিষয় জানি, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের দ্বিতীয় কোনো বিষয় নেই, স্বাধীনতার দ্বিতীয় কোনো বিষয় নেই, যেটা আমি আলোচনার শুরুতে বলেছিলাম। তো মুক্তিযুদ্ধের যেহেতু দ্বিতীয় কোনো বয়ান থাকতে পারে না, এবং স্বাধীনতা কখনো 2 নম্বর বা দ্বিতীয় নম্বর স্বাধীনতা হতে পারে না, এটিকে যদি আমরা বটম লাইন ধরি, তাহলে 24-এ যে ষড়যন্ত্রটা হয়েছিল, সেই ষড়যন্ত্রের পরে আমরা একটি শব্দ শুনতে পেলাম, বয়ান। তার মানে কি? তার মানে আমরা যেটিকে দীর্ঘদিন ধরে সংস্কৃতি কর্মীরা সত্য বলে ধরে নিয়েছি, অর্থাৎ এটার আর কোনো বয়ান থাকতে পারে না, সেটির আরেকটি বয়ান আমাদের সামনে তৈরি হলো। কিন্তু এটি কিন্তু তৈরি হবার কথা ছিল না, আমরা এটির কোনো বয়ান কিন্তু মনেই করি না যে কোনো বয়ান থাকতে পারে। আমাদের তাহলে এই বয়ানটা যে এলো, এই বয়ানটাকে আমরা আমাদের তরুণ প্রজন্মের কাছে আমরা যে একটি বয়ানেই বিশ্বাস করি এবং এটির যে কোনো দ্বিতীয় বয়ান হতে পারে না, এই জায়গাটাতে আমরা ব্যর্থ হয়েছে বলে মনে করছি। তরুণ প্রজন্ম স্বাধীনতা ধরে নিল, দ্বিতীয় স্বাধীনতা, একটি সরকারের পরিবর্তন হওয়া কিংবা একটি সরকারকে স্বৈরাচারী চরিত্র মনে করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়াটা কখনো বিপ্লব হতে পারে না। বাংলাদেশে স্বৈরাচারের সরকারের পতন হয়েছে, সামরিক স্বৈরাচার হিসেবে জিয়াউর রহমান প্রথমে আবির্ভূত হয় 75-এর 15ই আগস্টের পরে। জিয়াউর রহমানের সামরিক স্বৈরাচারকে আরেকটি সামরিক স্বৈরাচারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রতিস্থাপিত হতে দেখেছি, সেটা হচ্ছে এরশাদের সামরিক স্বৈরাচার। তারপরে এরশাদের সামরিক স্বৈরাচারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক আন্দোলনের ভেতর দিয়ে বাংলাদেশটা গিয়েছে। তার মানে 90-এ যখন এরশাদ সরকারেরও পতন হলো, তখন দুটি সামরিক স্বৈরাচারের কিন্তু পতন হয়েছে। 91 থেকে 96 আমরা গণতান্ত্রিক সরকার হিসেবে যে খালেদা জিয়ার সরকারটাকে দেখেছি, সেটিও কিন্তু একটি নব্য স্বৈরাচারের পতন হয়েছে। তার মানে 77 থেকে 81, 82 থেকে 90 এবং 91 থেকে 96, এই তিনটা সরকারের পতন আর 24-এর সরকারের পতনকে আলাদাভাবে দেখার কিছু নেই। আমি রাজনীতি করি, আমি মনেই করতে পারি যে 2008 থেকে 2024 পর্যন্ত সরকারের সফলতা আছে, কোনো ব্যর্থতা নেই, এবং এটি আমার ব্যাখ্যায় থাকতেও পারে। কিন্তু সমাজে বিদ্যমান যেটি, সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যেভাবে রাজনৈতিক সরকারগুলোর পতন হয়েছে, যারা স্বৈরাচারী রূপে আবর্তিত হয়েছিল, সেই স্বৈরাচারের পতনকে আমরা দ্বিতীয় স্বাধীনতার বয়ান দিচ্ছি, আমরা মুক্তিযুদ্ধের নতুন বয়ান দেবার চেষ্টা করছি। এটি হচ্ছে প্রথম ভুল, এবং এই ভুলটিকে যারা নাকি সামনে নিয়ে এসে এটিকে সত্য হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তারাই কিন্তু 2008 থেকে 2024 শেখ হাসিনার সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে তার পরিবর্তন হওয়াকে বিপ্লব হিসেবে দেখার চেষ্টা করছে। এর পেছনে খুব সহজ অঙ্ক হচ্ছে, ধর্ম এখানে আছে, এবং বাংলাদেশের রাজনীতিতে দুটো পরম্পরা যে বিদ্যমান, একটি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, আরেকটি পরম্পরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। যারা 70-এর নির্বাচনে নৌকায় ভোট দেয়নি, যারা 75-এ বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত, যারা 21শে আগস্ট ঘটিয়েছে, যারা একই সঙ্গে 2017 সালে সারা বাংলাদেশে 500 জায়গায় বোমা ফাটিয়েছে, যারা হোলি আর্টিজান ঘটিয়েছে, এই যে পরম্পরাটি, এই পরম্পরাটি আজকে এসে নতুন করে এটিকে বিপ্লব আখ্যা দেবার চেষ্টা করছে। এবং আমাদের ব্যর্থতাটা হচ্ছে, আমাদের যারা তরুণ প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধের একটি বয়ানেই বিশ্বাস করে বলে আমরা ধরে নিয়েছিলাম, কারণ তারা আমাদের পরম্পরা, তারা মুক্তিযুদ্ধের ওই দ্বিতীয় বয়ানটাকে ওন করে ফেলেছে। এবং সেই জায়গা থেকে এখন যে ঘটনাটি ঘটছে বাংলাদেশের সংস্কৃতিতে, এটিকে নতুন একটি প্রক্রিয়া বলে তারা মনে করছে, কিন্তু আমরা মনে করছি না, কারণ আমরা এটির চরিত্র আগে থেকেই জানি
জেনেছি। বাংলাদেশে এই যে অভিনয়ের উপরে ওই দিন যে শিল্পকলাতে যে ঘটনাটা ঘটলো, এটি কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? বাংলাদেশে অভিনয় কালাকানুন তো ছিল। 75-এর 15 আগস্টের পরে অভিনয় গ্রুপ থিয়েটারের উপরে কালো আইন করে গ্রুপ থিয়েটার চর্চার ব্যাপারে একটি নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করা হয়েছিল, যেটি 75-এর পর থেকে 96 পর্যন্ত এই কালো আইনটি ছিল। অর্থাৎ 91 থেকে 96 খালেদা জিয়ার সরকার যে ছিল, তারাও কিন্তু এই কালো আইনটি বাতিল করেনি। কালো আইনটি প্রথম বাতিল হয় 75-এর 15 আগস্টের পর থেকে, যে কালো আইনটি ছিল অভিনয় শিল্পীর ব্যাপারে বা গ্রুপ থিয়েটার মুভমেন্টের ব্যাপারে, সেই আইনটি বাতিল করে শেখ হাসিনা। কিন্তু 2008 থেকে 2024-এর শেখ হাসিনার শাসনকে, স্বৈরাচারী শাসনকে আমরা বাংলাদেশ বিরোধী শাসন হিসেবে যারা দেখানোর চেষ্টা করছি, তারা এসে নতুন করে ওই কালো আইনটি আরোপ করছি, এবং সেই কালো আইনটি আরোপের প্রক্রিয়াটি অনেক বেশি আনডেমোক্রেটিক। বলা হচ্ছে এদেরকে আমার হাতে তুলে দাও। কাদেরকে তুলে দিবে? যেই ছেলেটি মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেছে, কিংবা যেই ছেলেটি শেখ হাসিনার পক্ষের কথা বলেছে, কিংবা যেই মানুষটি বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে মনে করেছে, তাকে শত্রুপক্ষে দাঁড় করিয়ে এই নাটকটি যে বন্ধ করার চেষ্টা করা হলো, সেটিকে শুধুই তাই? এটিকে দেখার জন্য আরেকটি দিক দেখতে হবে। এই নাটকটি মহাভারতের উপরে, মহাভারতের চরিত্রগুলোর উপরে নির্মিত একটি নাটক, রচিত একটি নাটক। তাহলে সেই নাটকটিকে যখন নাকি বাধা দেওয়ার চেষ্টা করা হয়, সেখানে এহসানুল আজিজ বাবু নামে গ্রুপ থিয়েটার ফেডারেশনের যে কর্মীটি, কিংবা দেশ নাটকের নিত্যপুরাণ নাটক নামে যে নাটকটিকে বন্ধ করে দেওয়ার ঘটনাটি ঘটলো, সেটিকে শুধুমাত্র ওই মানুষটির, শেখ হাসিনার সরকারের সমর্থন করা এখানে কখনোই গুরুত্বপূর্ণ নয়। এই গুরুত্বপূর্ণ জায়গাতে হচ্ছে এরা ধর্মভিত্তিক বাংলাদেশটাকে শাসন করতে চায়। সেখানে মহাভারত চরিত্রগতভাবে, ঐতিহাসিকভাবে মহাভারত একটি তাদের কাছে অগ্রহণযোগ্য একটি বিষয়।